নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। এমন নয় তো, বেশ কিছু গোপন তথ্য জেনে যাওয়ার মূল্য দিতে হলো তিলোত্তমাকে। শীর্ষ স্তরে ইমেল করতে চেয়েই কি ধর্ষণ ও খুন হতে হলো তিলোত্তমাকে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে তদন্তকারীদের মাথায়। ধীর স্থির গোছানো স্বভাবের, যথেষ্ট তথ্য হাতে রেখেই কাজ করতেন তিলোত্তমা। আর.জি. কর মেডিকেল কলেজের নিহত এই চিকিৎসক সম্পর্কে এমনই মূল্যায়ন তার শিক্ষক, চিকিৎসক বন্ধু ও সতীর্থদের। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার কিছুদিন আগেই কয়েকজন শিক্ষককে তিলোত্তমা জানিয়েছিলেন তার হাতে হাসপাতাল সংক্রান্ত এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে যা তিনি সরাসরি সরকারের শীর্ষ স্তর পর্যন্ত পাঠাতে চান। বেশ কয়েকজনের ইমেল আইডিও জোগাড় করেছিলেন তিনি। কি তথ্য পেয়েছিলেন তিলোত্তমা? সেই মেল কি তিনি শেষ পর্যন্ত পাঠাতে পেরেছিলেন? তা অবশ্য জানা যায়নি, তবে সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। হাসপাতালে তার ঘনিষ্ঠ মহলে অনেকেই এখন মনে করছেন কোনো কিছু জেনে যাওয়ার মূল্য দিতে হলো তিলোত্তমাকে জীবন ও সম্মান দিয়ে। কি সেই সব গোপন তথ্য? আর.জি. কর হাসপাতালের সূত্র ধরে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতির খবর ক্রমশ সামনে উঠে আসছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, তাতে এমন আশঙ্কা জোর দিয়ে অমূলক বলতে পারছেন না কেউই। মেডিকেল শিক্ষার সঙ্গে বহু বছর ধরে যুক্ত প্রবীণ চিকিৎসকদের একটা বড় অংশের মতে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই আসলে পচে গলে গিয়েছে। আমূল সংস্কার ছাড়া এ থেকে মুক্তির পথ নেই এই মুহূর্তে। অভিযোগ, গোড়ায় আর.জি. কর এবং বর্ধমান মেডিকেল কলেজকে কেন্দ্র করে শুরু হয়েছিল টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করা বা প্রশ্নপত্র ফাঁসের রমরমা বাজার। পরে তা ছড়িয়ে পড়ে সর্বত্র, রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজগুলিতে। তারই বহু বছর চালু ও লাভজনক ব্যবসা হিসাবে পরিণত হয় এবং ফুলে ফেপে উঠতে থাকে টাকার বিনিময়ে নিয়োগ, প্রশ্নপত্র ফাঁস এবং বদলির ব্যবস্থা। অভিযোগ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মেডিকেল কাউন্সিলের দুর্নীতি। মেডিকেল পড়ুয়ারা সন্দীপ, অভিক, বিরূপাক্ষ ও তাদের দলবলকে যে জমের মতো ভয় পেতেন, তার কারণ শুধুই পরীক্ষা দিতে না পারা বা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়া নয়। মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া একজন ডাক্তারের প্র্যাকটিস করা কার্যত অসম্ভব, সম্ভবই না। কাউন্সিলে ছিল এদেরই রমরমা। অভিযোগ, কথা না শুনলেই ভয় দেখানো হতো এই বলে যে পাস যদি করেও যাস, রেজিস্ট্রেশন নম্বর কিভাবে পাস দেখে নেব। তাই নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই যাবতীয় অনিয়মের সঙ্গে আপোষ করতে বাধ্য হতেন জুনিয়র চিকিৎসকেরা। আর.জি. করের খুন ও ধর্ষণের ঘটনার পর একটি অ্যাকশন কমিটি তৈরি হয়েছে বটে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা সেটা করেছে। এই কমিটির চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্তের কথায়, অর্থাৎ তিনি জানিয়েছেন, দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো হয় যে তাদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে। সিনিয়র ডাক্তারদের নানা অভিযোগের উদাহরণ তুলে ধরে তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করা হতো এবং শুধু তাই নয়, এর বিনিময়ে মোটা টাকা নেওয়া হতো।
এমন অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে। অথচ মজার বিষয় হলো এই কাউন্সিল থেকেই সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের জানানো হয়েছিল কাউন্সিল এবার থেকে মেডিকেল পড়ুয়াদের নৈতিকতার ক্লাস নেবে। ভাবুন একবার, এই কাউন্সিল নৈতিকতার ক্লাস নেবে। কারা নেবেন সেই ক্লাস? বিরূপাক্ষ এবং অভিক। কয়েকটি কলেজের অধ্যক্ষ এই নাম দুটি শুনেই রুখে দাঁড়ান এবং সেখানে নৈতিকতার এই পাঠ শেখানো আর হয়নি। এই বাধার সম্মুখীন হয়ে বিরূপাক্ষ অভিজ্ঞদের। তবে অভিক এবং বিরূপাক্ষ কয়েকটি জায়গায় অবশ্যই শেখাতে পেরেছিল আদর্শ কু ডাক্তার কেমন হওয়া উচিত। আরজি করের এক শিক্ষক চিকিৎসক মাস কয়েক আগে তৎকালীন অধ্যক্ষ এই ধৃত সন্দীপ ঘোষের কাছে অভিযোগপত্র জমা দিতে গিয়েছিলেন। তার অভিজ্ঞতা কি জানেন? তিনি অভিযোগ করেছিলেন যে জুনিয়র ডাক্তারদের অনেকেই পাঠ্যক্রম সম্পর্কে খুব একটা বেশি জানেই না। এরা যদি চিকিৎসা প্র্যাকটিস শুরু করে তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে। এবং সন্দীপ ঘোষ শুনে বলেছিলেন, আপনি এবং আপনার পরিবারের কেউ এদের কাছে চিকিৎসা করাবেন না, তাহলেই হলো। ভাবুন একবার, আপনাদের ভাবতে বলছি, কাদের কাছে যাবেন চিকিৎসার জন্য? স্বাস্থ্য দপ্তরের সব স্তরের সিদ্ধান্ত ঘিরেই এখন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। যেমন প্যানেলে আরো যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী থাকা সত্ত্বেও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে নিয়োগ ঘিরে বিস্তর প্রশ্ন রয়েছে এই মুহূর্তে। গত সেপ্টেম্বর মাসে এই পদের জন্য 13 জনের ইন্টারভিউ হয়েছিল। সেপ্টেম্বর মাসে, গত সেপ্টেম্বর মাসে। তারপরে কি হলো কেউ জানে না। কয়েক মাস পরে আবার ইন্টারভিউ ডাকা হলো এবং সেখানে অনেক বেশি অভিজ্ঞ প্রার্থীদের উপস্থিতি থাকা সত্ত্বেও এমন একজনকে বেছে নেওয়া হলো যিনি তার আগে মাত্র বছর দেড়েক একটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। অথচ নিয়ম অনুযায়ী আগের ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল না করে নতুন প্রক্রিয়া শুরু করাই যায় না, হওয়াটাই অসম্ভব। সদ্য অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্তার মতে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, এমনকি সমস্ত রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে নিজেদের লোক বসিয়ে রাখার এই প্রবণতা এখন চাকরি পাওয়ার একমাত্র চাবিকাঠি বা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তার কথায় ব্যাচের পর ব্যাচ এমন ডাক্তার পাস করে বেরোচ্ছেন যারা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই ঠিকমতো চেনেন না। ভাবুন একবার। এছাড়া শুরু থেকে অসততার পথে নিয়ে গিয়ে তাদের মধ্যে এমন ভাবে অপরাধী মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যার জেরে তাদের অনেকেই এই মুহূর্তে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এই এক যুগে অর্থাৎ এই 13 বছরে একটা প্রজন্মের চিকিৎসকদের মেরুদণ্ডই ভেঙে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থায়। অনেকেই এই প্রবীণ স্বনামধন্য চিকিৎসক এই বিষয়টিকে তুলে ধরছেন এই মুহূর্তে। মাস দুয়েক আগে অধ্যক্ষদের একাংশের দাবি মেনে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি বদলানোর এবং সামগ্রিক পরীক্ষায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য বৈঠক ডেকেছিল। অভিযোগ, সেই বৈঠকে নাকি এই সন্দীপ ঘোষ এবং করবিওয়ালা, ডাক্তার করবিওয়ালা এতটাই বাধা দেন, হইচই শুরু করেন যে বৈঠক শেষ করতে বানচাল হয়ে যায়। এসব কি কিছুই জানতো না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্য সচিব? কোথা থেকে বা কার নির্দেশে চলে স্বাস্থ্য দপ্তর? প্রশ্ন তো উঠবেই। কেন ভিজিলেন্স চলা সত্ত্বেও সন্দীপকে একটি মেডিকেল কলেজের এমএসভিপি পদে বসানো হয়? কেন আরজি করের
এত বড় একটা ঘটনার পরেও তাকে অধ্যক্ষের পদ থেকে সরাতে এতটা সময় লাগে এবং তারপরেও তাকে পাঠানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। কেন আরজি করের ঘটনার পর 1 মাস পেরোলেও স্বাস্থ্য দপ্তরের কাঠামোয় কোনো পরিবর্তন আনা হলো না? এই প্রশ্ন উঠবে না? এই সবকিছুই তো চলে আমার আপনার সাধারণ মানুষের করের টাকায়। এসএসকেএম এর এক প্রবীণ চিকিৎসক, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি দুঃখ করে জানান, শুধু আমরা নই, সাধারণ মানুষ এখন এই জবাবগুলিই চাইছে। নিজেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তারা কাউকে দিতে চায় না, কিন্তু সেটাই তো হচ্ছে। সরকারের সেটা বোঝার সময় এসেছে, জানি না কি সময় এসেছে। এই সাধারণ মানুষ কোন দিন এই সব অন্যায়ের বিচার পাবে, আদৌ পাবে কিনা আমরা জানি না। উৎসবে ফিরুন, আনন্দে ফিরুন, অনুদান 2 হাত ভরে নিয়ে মজা করুন। আর কি করতে পারবেন আপনারা? আপনাদের করের টাকায় যে স্বাস্থ্য ভবন, যে স্বাস্থ্য সচিব, যে স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্য ব্যবস্থা চলে, সেখানে আপনাদের জীবন নিয়েই ছিলিমিলি খেলা হচ্ছে। এমন সব ডাক্তাররা পাশ করে বেরিয়েছেন, এই প্রবীণ ডাক্তাররা, স্বনামধন্য ডাক্তাররা, শিক্ষকতার সঙ্গে যুক্ত ডাক্তাররা দাবি করছেন যে এমন সব ছেলে মেয়ে টাকা দিয়ে আরো অনেক অসৎ উপায় অবলম্বন করে পাশ করে বেরিয়েছেন, যারা প্র্যাকটিস করছেন বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে, যারা কিনা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই ঠিকমতো চেনেন না, মেডিকেল সায়েন্সের ঠিকমতো নাকি তাদের জ্ঞানই নেই, তারা প্র্যাকটিস করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহরে, গ্রামে, গঞ্জে। আর তার কাছে আমি আপনি যাচ্ছি, না জেনেই যাচ্ছি। কি ওষুধ দিচ্ছে, কি খাচ্ছি, কার কাছে যাবেন? আদৌ এই আন্দোলনে, রাত দখলের দাবি নিয়ে আন্দোলন করে রাস্তায় নেমে, রাস্তায় শুয়ে বসে কি লাভ হবে সময়ই বলবে। আপাতত একদম সত্যি কথা, উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। গণেশ পুজোর মধ্যে দিয়ে উৎসবে ফিরুন, আনন্দে থাকুন, আর 2 হাত ভরে অনুদান নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।